অনেকেই ওই যে সাম্রাজ্যবাদের মানে দালালরা বলে বেড়ায়, হ্যাঁ হামাস কেন আক্রমণ করলো, তারা জানে না তাদের ইসরায়েলের শক্তি কী। তো আপনি একজন ব্যক্তি হিসাবে আপনার তো আত্মরক্ষার অধিকার আছে। আপনাকে একজন আঘাত করছে, আঘাত করছে, আপনি চিরকালই কি মার খেয়ে সয়ে যাবেন? ওই যে একটা প্রতিবাদী মানুষ হিসেবে প্রতিবাদী শক্তি, ওইটি গাজার সম্বল। ফিলিস্তিনের গাজায় হামাসের অপ্রতিরোধ্য শক্তির উৎস কি? অপ্রতিরোধ্য শক্তির উৎস হচ্ছে আত্মশক্তি। অর্থাৎ আপনি যদি আপনাকে যেমন মার দিচ্ছে, মার খেতে খেতে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে না, এই যে মানুষ হিসাবে আমার যে প্রতিবাদী মন, প্রতিবাদী উচ্চারণ, প্রতিবাদী শক্তি, এইটাই তাদের, আর কিছু না। অনেকেই ওই যে সাম্রাজ্যবাদের মানে দালালরা বলে বেড়ায়, হ্যাঁ হামাস কেন আক্রমণ করলো, তারা জানে না তাদের ইসরায়েলের শক্তি কী। তো আপনি একজন ব্যক্তি হিসাবে আপনার তো আত্মরক্ষার অধিকার আছে। আপনাকে একজন আঘাত করছে, আপনি চিরকালই কি আপনি মার খেয়ে সয়ে যাবেন? ওই যে একটা প্রতিবাদী মানুষ হিসেবে প্রতিবাদী শক্তি, ওইটি গাজার সম্বল। এবং সেখানে ইরানের মতো বা রাষ্ট্রের তো সমর্থন রয়েছে, তারা তুরস্কের মতো রাষ্ট্রের সমর্থন রয়েছে, যারা ইসলামের কথা বলেন, তারা একটা মানসিক বৈশ্বিক সমর্থন আপনারা লক্ষ্য করছেন। বাংলাদেশের মতো রাষ্ট্রেও মানে আমরা তো সরকারের নানাভাবে সমালোচনা করতে, এই ক্ষেত্রে শেখ হাসিনা সরকার তো একটা ভালো ভূমিকা পালন করেছে। আমি বলবো সেখানে বিএনপির ভূমিকাটা দুঃখজনক। বিএনপি প্রতিবাদও করেনি। তাদের ক্ষমতার স্বাদটা, ক্ষমতা এতটাই গুরুত্বপূর্ণ যে এই মুসলমানদের উপর হামলা শব্দটি করার, তাদের জনমতকে শ্রদ্ধা করার, মানুষের সেন্টিমেন্টকে নোটস করার বুদ্ধি বিবেচনাও তাদের হয়নি। ক্ষমতা শুধুমাত্র ক্ষমতাই তাদের আদর্শ। এবং এটাও ঠিক যে শেখ হাসিনা যে মানে মধ্যপ্রাচ্যের এই সংকটে সমর্থন দিচ্ছে, সেটারও একটি প্রেক্ষাপট আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আর শেখ হাসিনা সরকার স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে উস্কে দিতে চায়, ইসলামী সেন্টিমেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উস্কে দিতে চায়, এবং সেখানে তারা অনেকটা সফল হয়েছে। ইসরায়েল গত কয়েক যুগ ধরেই ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালিয়ে আসছে, কেউ তাদেরকে থামাতে পারছে না। কিন্তু এবার ইরানের পাল্টা হামলায় খুব ভেবেচিন্তে এগোচ্ছে ইসরায়েল। আপনি কি মনে করেন ইসরায়েলের প্রভাব খানিকটা খর্ব হয়েছে? অবশ্যই ইরান এবং ইসরায়েল দুটি মধ্যপ্রাচ্যের শক্ত সামরিক শক্তি। তো ইসরায়েলে কেউ হামলা করবে বা ইসরায়েলে ইরান সরাসরি হামলা করবে, এরকম চিন্তা অনেকেরই ছিল না। হয়তো ইরান প্রতিশোধ নেবে হুতির মাধ্যমে, হামাসের মাধ্যমে, জর্দানের ওই যে গোষ্ঠীটা, এর মাধ্যমে একটা প্রক্সি ওয়ার হবে। কিন্তু এই প্রথমবারের মতো ইরান সিদ্ধান্ত নিয়েছে সরাসরি হামলা করেছে। এটা একটা মুসলমান বা ইসলামী শক্তির জন্য এটা একটা প্লাস পয়েন্ট, তারা সরাসরি হামলা করেছে। আবার মাইনাস পয়েন্ট পাশ্চাত্য দেখাতে চায় যে ইরানে যে হামলা করেছে সেটি কিন্তু ইরান প্রতিহত করতে পারেনি। তাদের ভাষায় সরাসরি ইরানে হামলা করার মতো সুযোগ, সময়ের সদ্ব্যবহার করেছে নেতানিয়াহুর মধ্যে চাপের মুখে ছিলেন। গাজায় যুদ্ধবিরতি না করে, অভ্যন্তরীণভাবে জননিরাপত্তা নিশ্চিত না করতে পেরে একটি যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তিনি এখন এই অজুহাতটাকে আন্তর্জাতিকভাবে কাজে লাগাতে পারছেন। ইরান তার মাটিতে আক্রমণ করেছে। তো সুতরাং এই মধ্যপ্রাচ্যের এই সংকট তো আরও দীর্ঘকাল মনে হয়, যতদিন পর্যন্ত সম্মিলিতভাবে মুসলিম রাষ্ট্রগুলো বা ইসলামী শক্তি সক্ষমতার সাথে
জয়লাভ করতে না পারবে ততদিন পর্যন্ত এই জিল্লতি, এই এই নির্মম আচরণ সহিয়ে যেতে হবে। তো সেখানে একটা জিনিস, একটা পজিটিভ একটা জিনিস যেটা ইরানি হামলার কারণে হয়েছে, যে জনমত ঐক্যবদ্ধ হয়েছে। এখন সৌদি আরবের মতো রাষ্ট্র মানে একটু সংযতভাবে কথা বলছে যে আমরা তো ইসরায়েলের ওই হামলা, ইরানের হামলা প্রতিহত করার ব্যাপারে ইসরায়েলের পক্ষ অবলম্বন করি নাই, এ কথা প্রকাশ্যে বলতে হচ্ছে। একটা জনমতের চাপ আছে। তো কুয়েত তো সরাসরি ইসরায়েলের নাম করে নিন্দা করেছে। এই যে গালফ স্টেটসগুলো, এর মধ্যে কাতার ব্যতিক্রম। কাতার কিন্তু সরাসরি সবসময়ই মানে ইরানের পক্ষে বা মুসলিম শক্তির পক্ষে কাজ করেছে। আর অন্যান্য আবুধাবি এবং ইউনাইটেড আরব আমিরাত, 6 গালফ কান্ট্রিজ যেগুলোকে আমরা বলি, সবসময়ই ইসরায়েলের এজেন্ট হিসাবে ইসরায়েলের পক্ষে কাজ করছে। তাদের অর্থ দরকার, তাদের বিত্ত দরকার, তাদের ক্ষমতা দরকার, তাদের কাছে আদর্শ মানে মিল্লাতে ইসলামিয়ার কথা আমরা যারা বলি, গোটা উম্মার কথা বলি, সেটি তাদের কাছে কোনো বিবেচ্য বিষয়ই নেই। তারা সব কিছু বিক্রি করে দিতে পারে, নিজের ইজ্জতকেও বিক্রি করে দিতে পারে, নিজের স্ত্রীকেও বিক্রি করে দিতে পারে ক্ষমতার স্বার্থে। তাই তারা করছে। অনেকে বলেছেন মধ্যপ্রাচ্যের এখন মূল অভিভাবক হলো ইরান। আপনার মতামত কি? আমি এখনও তাই মনে করি। আপোষকামী দেশগুলো আমরা ইতিমধ্যেই দেখেছি। সৌদি আরব একটা মানে এখন সৌদি আরব তো ইসরায়েলের মিত্র। যেমন কয়েক বছর আগে তারা সিদ্ধান্ত হচ্ছে সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলি বিমান অতিক্রম করতে পারবে, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, সব কিছুই করতে পারবে। এখন খালি শুধুমাত্র মৌখিক বা প্রকাশ্য স্বীকৃতিটি বাকি আছে। এভাবেই আবুধাবি বা 6 গালফ স্টেটসগুলো ইসরায়েলের সাথে সখ্যতা নিয়ে কাজ করছে। জর্দানও তাই। জর্দানের নামও এসেছে যাতে ইসরায়েলের সহায়ক হিসাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামরিক শক্তি হিসাবে, রাষ্ট্র শক্তি হিসাবে একমাত্র ইরান হচ্ছে ইসরায়েলের বিপক্ষে নির্ভরযোগ্য দায়িত্বশীল শক্তি, আপোষহীন শক্তি। আর সবগুলোই হচ্ছে পেরিফেরি, অর্থাৎ মিত্রতা সখ্যতা দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। কেউ তাদেরকে বিশ্বাস করে না, কেউ তাদেরকে সৌদি আরবের মতো যারা ইসলামের অভিভাবক দাবি করেন তাদেরকেও গোটা ইসলামী বিশ্বে তাদেরকে অভিভাবক মনে করে না। একটু আগে আমি বললাম, যারা দাবি করেন খাদিমুল হারামাইনের শরীফ আইন, তারা হচ্ছে খাদিমুল আমেরিকা, খাদিমুল ইসরায়েল। তাদের শুধুমাত্র তাদের ক্ষমতার জন্য। এবং মজার কথা যে ইরান শিয়াট কান্ট্রি, মানে শিয়া ইসলামের প্রতিবন্ধক, সেটাও আদর্শিকভাবে শত শত বছর ধরে সেটাও একটা চিরায়ত দ্বন্দ্ব, সুন্নি আরব ওয়ার্ল্ড এবং শিয়া। তো শিয়ারা ওই ধার্মিকতার ব্যাপারেও খুবই মিলিট্যান্ট, এবং তারা মানে আমরা যেমন একটু লুজ কাঠামো, নামাজ পড়লাম কি পড়লাম না, ইমামতকে মানে আমাদের ইমামকে মানে গ্রহণ করলাম কি করলাম না, সেরকম তাদের একটা ঘরানা আছে, তাদেরকে আদর্শ হচ্ছে খুব শক্ত। সেই হিসাবে ইরান সেই ভূমিকায় রয়েছে। সেখানে একটা প্লাস পয়েন্ট হয়েছে যে ইরাকে শিয়া জনসংখ্যা রয়েছে, বেশ শক্তিশালী তারা। এবং ইরান যে প্রতিবাদী শক্তিগুলোকে সমর্থন দিচ্ছে, যেমন ইরান ইয়েমেনে ওই হুতিদেরকে সাহায্য করছে, গাজায় হামাসকে সাহায্য করছে, জর্দানে লেবাননে ইসলামের পক্ষে যারা জেহাদ করছে, যুদ্ধ করছে, প্রতি ক্ষেত্রে ইরানের শক্ত অবস্থান, সমর্থন, অর্থনৈতিক, সামরিক সব কিছুতেই সমর্থন হয়েছে। সুতরাং ইরান অনলি কান্ট্রি হু ক্যান চ্যালেঞ্জ ইসরায়েল এক্স্যাক্টলি। আর সেই কারণেই ইরান ইসরায়েল এবং পাশ্চাত্যের শত্রু।
ইরানের পরমাণু শক্তিধর হতে আর কত সময় লাগতে পারে? আমার ধারণা যে অলরেডি ইরান পারমাণবিক শক্তি, হয়তো মানে এই যে বৈশ্বিক চাপ যেটা ট্রাম্পের আগেই শুরু হয়েছিল। আপনি জানেন যে ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে, সমস্ত রাষ্ট্রগুলো একত্র হয়ে একটা অ্যাকর্ড, একটা চুক্তি হয়েছে যে ইরানের উপর হামলা হবে না, সে তার বিনিময়ে ইরান পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক পরীক্ষা থেকে বিরত থাকবে। ট্রাম্প এটা সেই চুক্তিটি উঠিয়ে দিয়েছেন, অস্বীকার করেছেন, বাতিল করেছেন। সুতরাং ইরানের পক্ষে পারমাণবিক শক্তি হওয়ার কোনো আইনগত বাধা নেই। আমার ধারণা যে পৃথিবীর অনেক রাষ্ট্রই পারমাণবিক শক্তির ধর রাষ্ট্র, তারা হয়তো ওই যে আন্তর্জাতিক বিধিনিষেধ আছে সেই কারণে প্রকাশ্যে বলছে না, কিন্তু আমার ধারণা যে ইরান অলরেডি পারমাণবিক রাষ্ট্র।